পাকা চাঁদ লাগে না ভালো রে আর। নীরদ নীরং জানি নেই কিছুই করার। পড়ছে মনে মুখের আদল, ভাঙে বুক ভাঙছে পাহাড়। মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি রে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। অদূরের কোনো বাড়িতে ফুল ভলিউমে কেউ একজন গান শুনছিল। রাতের শুনশান হাওয়ায় ভেসে ভেসে কথাগুলো পৌঁছে গেল সার্থর বারান্দায় অবধি। এই রাত 12টা বাজে। নয়নতারা গাছের মরা পাতা মরা ফুল কাঁচি দিয়ে ছাড়তে বসেছে সে মানুষ। অথচ কাজের মধ্যে সামান্য একটু মনোযোগ যদি থাকতো। যতবার সার্থ গাছের পাতার দিকে তাকায়, কোনো না কোনোভাবে তুষির হাত অয়নের হাতে দৃশ্যটা ধূপধাপ করে ভেসে ওঠে চোখে। শেষ মুহূর্তে যখনই তুষির ওই মুখ ফিরিয়ে নেয়া মনে পড়ল, ঝট করে ক্ষুদ্র হাতে ফুলের টব সেলফ থেকে ঠেলে ফেলে দিল সার্থ। সেই কফি মগের মতো অবলা এই বস্তুটাও এবার শিকার হলো বলির। মাটির সাথে সাথে টবের টুকরোগুলো ভেঙে ছড়ালো চারিপাশে। তক্ষুনি দরজায় খটখট শব্দ হয়। কেউ এসেছে। সার্থ চোখ বুজে নিজের হিসহিসে শ্বাসের গতি কমালো, বলল চিল্লিয়ে, কামিন। সেকেন্ড দুয়েকে নরম পায়ে এসে দাঁড়ালো আইরিন, অথচ মুখের হাসি উবে গেল বারান্দার মেঝেটা দেখে। আর্তনাদ করে বলল, এ বাবা, টপটা ভেঙে গেল দেখি, তোমার লাগেনি তো? সার্থ আগুন চোখে এমনভাবে চাইলো, তড়িঘড়ি করে কথাটা শুধরে ফেললো সে। মিনমিন করে বলল, মানে আপনার লাগেনি তো? সার্থ উঠে আসে, ওর পাশ কাটিয়ে চুপচাপ ঘরে ঢুকে যায়। বেসিনে হাত ধোয়ার মাঝেই আইরিন সেখানে গিয়ে দাঁড়ালো, নিজেই উদ্বেগ নিয়ে বলল, মাম্মাম তখন নিচে যা বলল আপনি তো শোনেননি, তাই ভাবলাম আপনাকে একবার জানিয়ে যাই। সার্থর দরাজ কণ্ঠ রুক্ষতার সীমা পেরিয়ে গেল উত্তরে, আমি তোমার কাছে জানতে চেয়েছি? না, আসলে ভাবলাম ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা তো কাল আমাদের বাসায় ফিরে যাব। বৃহস্পতিবার পাপা ইভেন্ট রেখেছেন, বললেন সেখানে বিয়ের অ্যানাউন্সমেন্ট হবে। তো? সার্থ এমনভাবে তাকাচ্ছে, এমন তেজি তার কণ্ঠ, আইরিন নিজেই ভুলে গেল ও কি বলতে এসেছে। নার্ভাস হয়ে পড়ল মেয়েটা, জিভে ঠোঁট চুবিয়ে বলল, কিছু না। সার্থ মুখের ওপর বলে দেয়, দেন উইল গো নাও। ঝুপ করে আইরিনের মনটা খারাপ হলো খুব। বিমর্ষ কণ্ঠে বলল, আপনি সবসময় আমার সাথে এত রুড কেন সার্থ ভাই? এখন তো আমাদের বিয়ের কথাবার্তা হচ্ছে, এখন অন্তত একটু নরম হন। অয়ন ভাই কেমন সারাক্ষণ তুষির আগে পিছে ঘুরঘুর করে, দেখেছেন? দিয়েছে সার্থ রাগের মশাল জেলে। তুরন্ত দাঁত কপাটি পিষে রক্তিম চোখে ফিরল সে। আইরিন বলেই গেল, তাও তো আমি তুষির চেয়ে কত কোয়ালিটিফুল, পড়াশোনা জানি স্মার্ট, কিন্তু তুষি তো একটা বস্তি, ও আমার। সার্থ গর্জে উঠল অমনি, আইরিন, আর একটা বললে তোমার অবস্থাও ওই ফ্লাওয়ার ভাসটার মতো হবে। তুমি তাই চাও? আইরিন হতবুদ্ধি হয়ে গেল। এর মানে কি? বারান্দার ওই ফুলের টবটা যেমন ভেঙে টুকরো হয়ে আছে, ওকে অমন টুকরো করে ফেলবে? তার প্রকট চোখে চেয়ে সার্থ ভনিতাহীন বলে যায়, আমি মেয়েদের গায়ে হাত দেয়া পছন্দ করি না, না হলে এখনই তোমাকে গলা ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিতাম। তুষিকে নিয়ে ফার্দার তোমার মুখে যেন আর একটাও বাজে কথা আমি না শুনি, ক্লিয়ার? গেট লস্ট নাও। আইরিনের চোখের জল চলে এলো। ভেজা কণ্ঠে বলল, তুষিকে কিছু বললে আপনি এখনো নিতে পারেন না কেন? আর আমার প্রতি আপনার? কথার মাঝেই চেঁচিয়ে উঠল সার্থ, আই সেড গো। ভারী ওই হুঙ্কারে কেঁপে উঠল সে। এরপর আর 1 মিনিট দাঁড়িয়ে থাকার সাহসে কুলালো না। ত্রস্ত ছুটে বেরিয়ে গেল আইরিন। অমনি সামনে পড়ল ইউষা। প্রথমে আইরিনকে দেখে একটু ভ্যাবাচাকা খেলেও পরপর খেয়াল করলো ও সার্থের ঘর থেকে বেরিয়েছে। আইরিন থামেনি, এক দৌড়ে নিজের ঘরের পথে ছুটল, কিন্তু কপাল কুঁচকে চেয়েই রইল ইউষা। আইরিন আপু কাঁদছিল না? তাও মেজ ভাইয়ার ঘর থেকে এসে? ব্যাপারটা কি? বড় বড় লাগেজগুলো
টেনে টুনে ড্রাইভার গাড়িতে তোলার জন্য নিয়ে যাচ্ছেন। একটু বাদেই বের হবেন নাসিররা। সবাই তৈরি বিদেয় দিতে ঘরের প্রত্যেকেই আছেন এখানে। নাস্তা শেষে সোফা সেট ভর্তি করে চা নিয়ে বসেছেন সকলে। স্বার্থ থানায় যাবে বিকেলের পর, কিন্তু যেহেতু ফুফিরা চলে যাচ্ছে তাই ভদ্রতার খাতিরে ঘরে না গিয়ে বসে রইল এখানে। অথচ এই এতটুকু চারকোনার জায়গায় দফায় দফায় চোখাচোখি চলল। অয়ন, তুষি, ইউষা, আইরিন আর স্বার্থ। তাদের নির্বাক চোখাচোখির ভিড়ে কারো দৃষ্টিতে প্রেম, কারো ক্ষোভ আর কারো হাহাকারে চুবানো নয়নতারায় এক বুক জ্বালা। এর মাঝেই ডোরবেল বাজলো। দরজা খুলতেই হৈ হৈ করে ভেতরে এলো জামিল। প্রফুল্ল স্বরে বলল, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তনিমা বললেন, আর জামিল, তোমার তো খবরই পাওয়া যাচ্ছিল না, কি অবস্থা, কেমন আছো? ভালো না আন্টি, আসলে আমার একটা পাঠা হারিয়ে গেছে, খুব খুঁজছি ওটাকে। সায়েন্স বলল আপনাদের বাড়িতেই যেহেতু পুলিশ আছে, একটা জিডি করে যাওয়া দরকার। বিভ্রান্ত চোখে চাইল সকলে। ব্যাপারটা পরিষ্কার করে কেউই তেমন বোঝেনি। অয়ন কপাল কুঁচকে বলল, পাঠা? আপনি তো সেদিন এলেন ভাইয়া, এর মধ্যে কি পশু পাখিও কেনা শুরু করে দিয়েছেন? আরে না না, ওটা আসলে খুব নতুন প্রজাতির পাঠা, বেশ হৃষ্টপুষ্ট, গায়ে অনেক শক্তি, দেখতেও সুন্দর, তাই না স্বার্থ? স্বার্থ নাক ফুলিয়ে চেয়ে রইল। জামিল ঠোঁট চেপে হাসতে হাসতে গিয়ে পাশে বসলো। ওর ছেলেটাকে দেখেই তনিমা চায়ের সাথে পুডিং আর ব্রেড এনে দিলেন। জামিল মুখে তুলতে তুলতে বলল, এ বাড়িতে নাকি জোড়া বিয়ের আয়োজন চলছে, আমাকে তো কেউ ইনভাইট করলেন না আঙ্কেল। শওকত হেসে বললেন, ও মা, তুমি কি আমাদের পর নাকি? তুমি তো এ বাড়ির ছেলে, তোমার বন্ধুর বিয়ে, তোমার ছোট ভাইয়ের বিয়ে, সব কাজ তো তোমাকেই সামলাতে হবে বাবা। তাছাড়া ডেট তো ফিক্সড করিনি, আগে এঙ্গেজমেন্ট হোক তারপর। জামিল ঘাড় নেড়ে হাসলো, তারপর তাকালো রোকসানার দিকে, প্রশংসার ঝুলি মেলে বলল, আরে বাহ আন্টি, আপনাকে তো ভারী সুন্দর লাগছে, দেখলে কিন্তু মনেই হয় না আপনার একটা মেয়েও আছে। রোকসানা ভারী লজ্জা পেলেন, গদগদ হয়ে বললেন, কি যে বলো না, অবশ্য এটা আমাকে অনেকেই বলে। পরপরই মুখ কালো করে ফেললেন তিনি। বিরক্ত গলায় বললেন, আমি তো এজন্যই তোমার আঙ্কেলের বাসায় যেতে চাই না। এই বিয়ের ব্যাপার না এলে এখান থেকেই সোজা ডেনমার্কে চলে যেতাম। ওখানে গেলে আমার শাশুড়ি ননাস, উফ, ওদের জন্য সারাক্ষণ শাড়ি টাড়ি পরে বুড়ি সেজে থাকতে হয়, তখন বয়স অর্ধেক বেড়ে যায় আমার। এখন তো আবার চুল কেটেছি, এ নিয়ে কতক্ষণ বক্তৃতা শুনবো কে জানে, খুব বিরক্তিকর। কথাটা সবাই শুনলো, কেউ কেউ হাসলো ঠোঁট টিপে, কিন্তু টু শব্দও হলো না। তবে জয়না মৃদু স্বরে ধমকে বললেন, আহ থামো, শ্বশুর বাড়ি নিয়ে এভাবে বলতে আছে? গুরুজনরা যা বলে খারাপের জন্য বলে না। আইরিন আর চোখে তুষিকে দেখছিল, মেয়েটার কালো মুখ তার ঠোঁটের হাসি বাড়িয়ে দেওয়ার কারণ। হঠাৎই আগ বাড়িয়ে বলল, তুষি, তুমি কিন্তু পার্টিতে এসো, তুমি না এলে আমার খুব খারাপ লাগবে। তুষি চুপ, ওর কথা বলতে ভালো লাগছে না। ইউসব বলল, বাড়ির সবাই যখন যাবে তখন কি তুষি একা ঘরে বসে থাকবে আপু? ওকে নিয়েই তো যাব। জয়নব অবাক হয়ে বলেন, বাব্বা, তুমি আবার কবে থেকে তুষিকে নিয়ে ভাবতে শুরু করলে আইরিন? আমার হিসাব মতে ও না গেলেই তুমি সব থেকে বেশি খুশি হবে। মেয়েটা গলা ঝেড়ে প্রসঙ্গ কাটাতে বলল, মাম্মাম, তুমি এমন হুট করে পার্টিটা থ্রো করলে না, আমি বেশ ঝামেলায় পড়ে গিয়েছি। এখন এই 3 দিনের মধ্যে স্পা ফেসিয়াল থেকে শুরু করে কত কি করতে হবে বলো তো? বেশ তো কিউটি, আজই চলে যাও, বললে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি। রেনুমা এসে তুষির পাশে দাঁড়ালেন, চুলে হাত বুলিয়ে বললেন, তুইও একটু পার্লারে যাবি নাকি তুষি? তোরও তো চোখে মুখের অবস্থা ভালো দেখাচ্ছে না, একটু ফ্রেশ লাগতো তাহলে। মেয়েটা বিরস গলায় বলল, না মা, আমার ইচ্ছে নেই। জামিল বলল, আন্টি, সায়েন্স তো বলছে এ বাড়িতে চোখ মুখ অনেকেরই ঠিক নেই। এই তো ইউষা, কি ব্যাপার, তোমার চোখের নিচে এক গাদা কালি কোত্থেকে এলো? কিছু নিয়ে টেনসড? সবার মধ্যে হুট করে বলায় মেয়েটা একটু নড়েচড়ে তাকালো, আমতা আমতা করে বলল, আসলে ওই। তুষি কথা কেড়ে নেয়, দুম করে বলে দেয়, ওর সামনে পরীক্ষা না, সেজন্য চিন্তায় ঘুমই হয় না, রাত জেগে জেগে মাথা ঝুলিয়ে পড়ে। দেখুন চোখের সাথে সাথে মুখটাও কেমন শুকিয়ে গেছে দেখুন। কটমটিয়ে বলতে বলতে ইউষা
ইউষার দুগাল চেপে জামিলের দিকে ঘুরিয়ে ধরল তুষি। ব্যথায় ইউষার মাড়ির হাড় ক্ষয়ে পড়ল বোধহয়। তুষি গালটা ছাড়ল ঠিক ছুঁড়ে ফেলার মতো। মেয়েটা যে ওর ওপর কিসের রাগ ঝাড়ছে বেশ বুঝলো ইউষা। কিচ্ছুটি না বলে অসহায়ের মতো ঠোঁট উল্টে বসে রইল বেচারি। জয়নব বললেন, তাহলে তুষির সাথে ইউষাও যা, চেহারায় একটু পালিশ করে আয়। তোর দুই ভাই আর একমাত্র বোনের বিয়ে, তোকেই তো সব থেকে বেশি সেজেগুজে থাকতে হবে। ইউষা দীর্ঘশ্বাস ফেলে হাসলো। এবারেও কিছু বলল না। আইরিন স্ফূর্ত কণ্ঠে বলল, আচ্ছা পার্টির থিম কিন্তু ব্ল্যাক, তাই সবাই কালো পরবে কেমন? শুধু আমি আর স্বার্থবাই হোয়াইট পরবো। আমাদের জন্যই পার্টিটা রাখা হচ্ছে তো, আমরাই শো স্টপার। তুষি তুমিও কিন্তু কালো কিছু পরে এসো। সাথে ফের পৈশাসিক আনন্দে ঠোঁট চেপে হাসলো সে। উত্তরে তুষি নিজেও হাসলো। স্পষ্ট গলায় বলল, তুমি আমাকে নিয়ে এত ভেবো না, আমি খুব সেজেগুজেই যাব। তুমি বরং এখন শুধু তোমাদের নিয়ে ভাবো। তারপর মায়ের দিকে ফিরে বলল, আমি পার্টিতে কি পরে যাব মা? আমার তো কোনো ভালো জামা কেনা হয়নি। স্বার্থর মেজাজ অমনি খারাপ হয়ে গেল। ওর বিয়ের এঙ্গেজমেন্ট হবে যেখানে, সেখানে এই চোর নাকি সেজেগুজে যাবে। রেহনুমার আগেই কথা কেড়ে নিল আইরিন। টেনে টেনে বলল, ও মা কেন তুষি, ইউষার আছে তো, ওর পুরনো জামাগুলো থেকে একটা নিলেই পারো। আই থিঙ্ক তোমার কাছে ওগুলো স্টিল নতুনই লাগবে। হঠাৎ ওর চোখ পড়ল স্বার্থর দিকে। লাল খেপাটে চাহনিতেই ভয়ে শুকিয়ে গেল মুখটা। গত রাতের ওই হুমকির কথা মনে পড়তেই থতমত খেয়ে বলল, না মানে আমি সেভাবে কিছু বলিনি, তবে ভারী চটে গেল অয়ন। রেগে রেগে বলল, আইরিন, প্রথমত বোনের জামা কাপড় পরলে কেউ ছোট হয়ে যায় না, আর দ্বিতীয়ত তুষির বাবা চাচা আর ওর উডবি হাজবেন্ডের এতটুকু সামর্থ্য নিশ্চয়ই আছে যাতে তোমাদের পার্টিতে পরার মতো কাপড় ওকে কিনে দিতে পারবে। আইরিন উত্তর দিতে যাচ্ছিলই রোকসানা চোখের ইশারায় থামালেন। সবার মাঝেই অয়ন তুষিকে বলল, তুষি যাও, তৈরি হও, আমরা এখনই শপিং এ বেরোবো। তুষি না করতে গিয়েও থামে, ঠোঁট টিপে ভাবে কিছু একটা, পরপরই স্ফূর্ত গলায় বলে, আচ্ছা যাচ্ছি। তাহলে ইউষা তুমিও আমাদের সাথে চলো। মেয়েটা তাজ্জব বনে তাকালো, সজোরে মাথা নেড়ে বলল, না না, তোমাদের মাঝে আমি কেন? এ আবার কি কথা? তোমারও তো কেনাকাটার দরকার, চলো সবাই মিলে যাই, বেশ মজা হবে। আমি যাব না তুষি, রেহনুমা বললেন। যা না, ভালো লাগবে। না মা, আমি যাব না। কিন্তু এসব আপত্তি তুষি শুনলই না। একেবারে জোর জবরদস্তি ওর হাত টেনে টুনে হাঁটা ধরলো ঘরে। মেয়েটার মুখের টইটুম্বুর হাসি স্বার্থর মাথার ফের ক্রোধ চড়িয়ে দেয়। অয়নের সাথে শপিং এ যাবে, হাসি ধরছে না তার। ওই ক্ষিপ্ত চাহনির মাঝেই খাবার চিবোতে চিবোতে গুনগুন করলো জামিল, ভাই যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া শপিং করতে যাইতে চাই, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়। স্বার্থ জ্বলন্ত চোখে চাইতেই সাফাই দিল হড়বড়িয়ে, আরে মাই ফেভারিট সং ইয়ার, আমার বাবার বিয়েতে শুনেছিলাম, লাইন ঠিকঠাক মনে নেই তাই নিজের মতো গেয়েছি। তাই তুই এভাবে তাকাচ্ছিস কেন? গানটা ভাল লাগেনি? স্বার্থ জবাব দিল না, ঝট করে বলে বসলো, আইরিন তাহলে তুমিও তৈরি হয়ে এসো, আজ না হয় আমরাও শপিং এ যাই। তুষি হাঁটা থেকে থামলো, তড়িৎ চাইলো ঘুরে। আনন্দে লাফিয়ে উঠলো আইরিন, ওয়াও সত্যি, আমি তো রেডিই আছি, আপনি বললেই যাব। রোকসানা হেসে বললেন, ভালোই হবে, তোমরাও ঘুরে এসো তাহলে। স্বার্থ বেটা, তুমি কিন্তু শপিং শেষে ওকে একেবারে আমাদের বাসায় পৌঁছে দিও কেমন? স্বার্থর চোখ তখন তুষির ওপর, দৃষ্টির পূর্ণ জেদের ভিড়ে আবেগের ছায়া মাত্র নেই। অয়ন বলল, তাহলে আমি আরিফ চাচাকে বড় গাড়িটা বের করতে বলে দেই। জামিল ভাই, আপনি আর বসে থেকে কি করবেন? আপনিও চলুন। আমি আচ্ছা চলো যাই, আইরিন বলল, আমাদের তো গাড়ি দরকার নেই, স্বার্থ ভাইয়ের বাইক আছে না, আমরা দুজন না হয় আলাদা করে বাইকে যাব। তুষির চেহারা আর চাহনিতে বদল হলো না। খুব ঠান্ডা দৃষ্টি স্বার্থর উত্তপ্ত নয়ন পানে মেলে রাখলো সে। পরপর ঠোঁট একপাশে বেঁকিয়ে নৈশব্দে হেসে ফেললো মেয়েটা। স্বার্থর নাকের পাটা ফুঁসে উঠল সহসা। এই তির্যক হাসি নোংরা পানির মতো ছিটকে এসে লাগলো তার শরীরে। মনে হলো হাসি নয়, তাকে প্রচন্ড মাত্রায় তুচ্ছ করলো তুষি। বোঝালো সে যাকে ইচ্ছে বাইকে নিক, ওর কিচ্ছু এসে যায় না। অমনি চিবুক ফুটিয়ে বলল, অফকোর্স আইরিন, আমার উডবি ওয়াইফ তো আমার বাইকেই যাবে। অয়ন, তোরা বরং তোদের মতো চলে যা। ইউষার নাক মুখ খিচে চেয়ে থাকে কিছু পল, তারপর মায়া মায়া চোখে দেখে তুষির মুখটা। মেয়েটার ভেতরের বিধ্বস্ততা ও বোঝে।
ইস, না জানি কত কষ্ট পাচ্ছে। ইউসা আস্তে করে হাতটা ধরল বোনের। তুষি নড়ে উঠল, হাসলো ঠোঁট টেনে। বুকে দীর্ঘশ্বাস মিটিয়ে ঘুরে হাঁটা ধরল পরপর। একের পর এক হযবরলা কাণ্ডে মাথায় হাত দিয়ে হতাশ শ্বাস ফেলল জামিল। দুপাশে ঘাড় নেড়ে ভাবল, সায়েন্স বলছে এই পাঠা মৌসুমের ভেতর কাছে আসার মৌসুমটা বোধহয় আর হবে না।